মানুষ হিসেবে ওকে জানতাম, আমার বিয়েতেও উনি এসেছিলেন। তাছাড়াও বহুবার উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন আমি কথা হয়েছে, কোনো সমস্যার কথা বলেছি, সঙ্গে সঙ্গে উনি সেটা সলভ করেছেন। খুব সুন্দর সম্পর্ক আমার সঙ্গে ছিল, ভালো মানুষ ছিল এবং খুবই দুঃখের আমি প্রত্যেকবারই উনি অসুস্থ হয়েছেন এবং সুস্থ হয়ে ফিরে এসছেন, খুশি হয়েছি, ভালো লেগেছে। আমি একদম শক যে এক্ষুনি যে তুমি বললে মারা গেছে, আমার কাছে খুব খারাপ। একজন রাজনীতির ভালো মানুষ চলে গেল। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ৮০ বছর বয়স হয়েছিল তাঁর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত বছরও ৯ অগস্ট হাসপাতাল থেকে তাকে ফেরত আনা হয় সুস্থ করে। ১২ দিনের জন্য তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ফুসফুসজনিত সমস্যায় তিনি ভুগছিলেন। কখনোই তিনি হাসপাতালে যেতে চাইতেন না। পাম অ্যাভিনিউয়ের ছোট্ট একতলার ঘরই কিন্তু তার সর্বস্ব ছিল। আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, নিঃসন্দেহে একটা জমানার শেষ হলো বলা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে, কিন্তু রাজনৈতিকভাবে শারীরিকভাবে একেবারেই সক্ষম তিনি ছিলেন না, প্রচুর বিধিনিষেধ ছিল চিকিৎসকদের, কিন্তু রাজনৈতিকভাবে শেষ পর্যন্ত তিনি এই বাংলার কথাই ভাবতেন এবং বাংলার প্রতি মুহূর্তের খবরাখবর তিনি রাখতেন রাজনীতির আঙিনার। একেবারেই তাই। দেখো, বুদ্ধদেব ভট্টাচার্য যুব আন্দোলনের মধ্য দিয়ে তিনি এসেছিলেন সংগঠনে এবং পরবর্তী ক্ষেত্রে যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন তখনও কিন্তু স্বরাষ্ট্র দপ্তর শেষ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে তিনি তুলে দিয়েছিলেন। মূলত সাংস্কৃতিক ক্রিয়াকলাপের বিষয় বুদ্ধদেব ভট্টাচার্যের আলাদা একটা আগ্রহ ছিল এবং সেই সময় বিভিন্নভাবে সাহিত্যিক, বুদ্ধিজীবী এই অংশের মানুষকে নিয়ে তার চলা এবং পরবর্তী ক্ষেত্রে তিনি নির্বাচনের আগে 2006-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি যে স্লোগান সামনে আনলেন তা হচ্ছে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। মূলত এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু 2006-এর বিধানসভা নির্বাচন লড়েছিল বামফ্রন্ট এবং আমরা দেখেছিলাম যে 235টা আসনে তারা জয়যুক্ত হন। কিন্তু তারপর থেকেই একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটতে থাকে। বিশেষ করে সিঙ্গুর আন্দোলন, টাটাদের জমির দাবা খাইয়ে বিরোধীদের রাস্তায় নামা, একই সঙ্গে নন্দীগ্রামের আন্দোলন, পরপর দুটো আন্দোলন কিছুটা হলেও এই সরকারের ভিতকে কিছুটা হলেও দুর্বল করে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে 2011 বিধানসভা নির্বাচনে শুধু বামফ্রন্ট পর্যুদস্ত হয়নি, বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও কিন্তু যাদবপুর কেন্দ্র থেকে জিততে পারেননি, তাকেও কিন্তু হেরে যেতে হয়েছিল। স্বাভাবিকভাবে এই ঘটনার পর থেকেই অনেকটা নিজেকে গুটিয়ে নেন এবং রাজনৈতিক মহলে যে চর্চা ছিল তা হচ্ছে এই যে বুদ্ধদেব ভট্টাচার্য মনে করতেন যে এই জয়টা তার একটা পরাজয়, কারণ তিনি মনে করতেন যে আরো একটু হয়তো অন্যভাবে ভাবনা চিন্তা করলে সরকারকে তিনি টিকিয়ে রাখতে পারতেন। ফলে তারপর থেকেই আমরা দেখতে পাই যে একাধিক বড় কর্মসূচি ছাড়া সেইভাবে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য নিজেকে আর রাজনৈতিক ময়দানে তাকে কিন্তু দেখা যেত না। যদিও তারপর থেকে তিনি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বিভিন্ন যখন নির্বাচনের সময় তখন কিন্তু তিনি বিভিন্ন বক্তা হিসাবে, প্রধান বক্তা হিসাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিটিং করতে গেছেন, কিন্তু সেই সংখ্যা ক্রমশ কমতে থাকে। আমাদের মনে আমাদের সবার মনে আছে যে রাহুল গান্ধী 2016 রাহুল গান্ধী যখন পশ্চিমবঙ্গে মিটিং করতে এসেছিলেন, পার্ক সার্কাস ময়দানে যে সভা ছিল সেখানে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য উপস্থিত ছিলেন এবং রাহুল গান্ধীকে তিনি মালা পরিয়ে বরণ করেন। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে হাত ধরে চলা, দলের মধ্যে এই নিয়ে যে বিতর্ক, তিনি কিন্তু কংগ্রেসকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের যে লাইন, সেই লাইনে কট্টরপন্থী ছিলেন। এমনকি বহু সময় দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি কিন্তু এই বক্তব্য, তার এই লাইনকে তিনি দলের মধ্যে এস্টাবলিশ করেছেন। তিনি মনে করতেন যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হলে কংগ্রেসের সঙ্গে ঐক্য প্রয়োজন। একেবারে রাজনৈতিক প্রজ্ঞা তার ছিল, দীর্ঘদিনের রাজনীতিক বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সাহিত্য মনস্ক হিসাবে, সংস্কৃতি মনস্ক হিসাবে রাজনীতিতে, বাংলার রাজনীতিতে তার একটা অন্য অবদান রয়েছে।